আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লা লিগাতে নিজের প্রথম ম্যাচে এমবাপ্পে একটা কঠিন সিচুয়েশন দেখেছেন এবং এরপরে কিন্তু অনেকগুলো মিডিয়াতে ঢালাওভাবে সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেন্ট জার্মেইতে যতটা আরাম আয়েশে খেলতে পেরেছেন, রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জটা আরও অনেক বড় হবে এবং প্রথম লা লিগা ম্যাচে এটা নাকি একেবারে স্পষ্ট হয়েছে। বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তবে তার আগে আমি আমার স্ট্যান্সটা একেবারে ক্লিয়ার করে নিই। প্রথমত, একটা ম্যাচের পারফরমেন্স দেখে একেবারে ঢালাও সমালোচনা এটাতে আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, পরবর্তী অংশটাতে বিশ্বাস করি যে এমবাপ্পের জন্য আসলেই রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জটা একটু বেশি থাকছে এবং এখানে রদ্রিগো বা আগে থেকে স্টাবলিশড ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন প্লেয়ারের সঙ্গে খেলতে হলে বেশ কয়েকটা জায়গা থেকে তাকে অবশ্যই স্যাক্রিফাইসটা করতে হবে। এমবাপ্পে কতটুকু করতে পারবেন সেটাই সামনে দেখার বিষয়, এখনই আমি জাজ করে ফেলছি না। তবে কয়েকটা জায়গা থেকে আমি রিয়াল মাদ্রিদের এই স্টাইলটা আরও একবার এক্সপ্লেন করার চেষ্টা করব। মায়োর্কার বিপক্ষে 1-1 গোলে ড্র করা ম্যাচটাতে রদ্রিগো যে জায়গা থেকে গোল পেয়েছেন সেই জায়গাটাতে ভিনিসিয়াস জুনিয়র একটা পাস দিয়েছিলেন। আপনি যদি ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এমবাপ্পে তিনজনের পজিশন ওই সময়টাতে দেখেন, দেখবেন যে তিনজনই ডি বক্সের লেফট সাইডটা একটু অকুপাই করে নিয়েছেন এবং তিনজনের মুভমেন্টে সে জিনিসটা স্পষ্ট হয়েছে। এর আগের ভিডিওতে বলেছি, আরও একবার বলছি, রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে একজন নাম্বার 9 হিসেবে খেললেও তিনি লেফট সাইডে অনেকটা লেফট উইং ফরওয়ার্ড হিসেবে মুভমেন্ট করবেন। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে একই স্পেস অনেক সময় শেয়ার করবেন, নট নেসেসারিলি সবসময় ডি বক্সের মধ্যে বসে থাকবেন। এখানে নাম্বার 9 রোলটা এক এক সময় এক একজন পালন করতে পারেন। অন দ্য গেম আমরা এমন টাইপের সিনারিও অনেক সময় দেখব। তবে এমবাপ্পের স্যাক্রিফাইসের জায়গাটা কি সেটা যদি ব্যাখ্যা করতে হয়, তার আগে এই ম্যাচে আপনি যদি অ্যাভারেজ পজিশনটা দেখেন, আমি একটু আগে যে কথাটা বললাম সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এই ছবিটাতে পুরো ম্যাচে গড়ে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের পজিশনটা দেখানো হচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র লেফট উইংয়ে রয়েছেন 7 নাম্বার জার্সি নিয়ে, 9 নাম্বার জার্সি পরিহিত এমবাপ্পে কিন্তু সেন্ট্রাল জায়গায় নেই, বরঞ্চ ভিনিসিয়াসের সঙ্গে একেবারে লেফট সাইডে লেগে আছেন, অনেকটা লেফট হাফ স্পেস ইউজ করছেন। অর্থাৎ এমবাপ্পে নিজেও কিন্তু লেফট সাইডটাতে অনেক বেশি করে মুভমেন্ট করেছেন। 11 নাম্বার জার্সি পরিহিত রদ্রিগো বারবার নিচে নেমে এসে অনেকটাই অ্যাটাকিং মিডফিল্ডার রোলটা প্লে করতে গিয়েছেন একটা লম্বা সময় ধরে, মাঝে মধ্যে উইংও খেলেছেন। তবে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ডি বক্সের আশেপাশে সেন্ট্রাল জায়গায়, পিচের মাঝামাঝি জায়গায় কোনো একজন নাম্বার 9কে দেখা যায়নি এবং ডান পাশে একটা উইং ঘেসে বড় স্পেসে খুব একটা বেশি মুভমেন্ট দেখা যায়নি। অর্থাৎ পুরো অ্যাটাকটাই লেফট সাইড ধরেই কিন্তু হয়েছে। এটা রিয়াল মাদ্রিদের স্বাভাবিক একটা চিত্র হবে। এখন এমবাপ্পের কোন জায়গা থেকে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। দেখুন, এই ছবিটাতে ভিনি জুনিয়র যখন আসলে ডি বক্সটা টার্গেট করছেন, লেফট সাইডের উইং থেকে আসলে ইনসাইড মুভমেন্ট করার চেষ্টা করছেন, তখন অনেকটুকু পেছনে থেকে কিলিয়ান এমবাপ্পে হাত দিয়ে কিন্তু ইশারা করছেন তার উদ্দেশ্যে যাতে করে একটা পাস হয়। ইশারা করায় কোনো রকমের সমস্যা নেই, তবে কিলিয়ান এমবাপ্পে যে জায়গায় আছেন সেটা কিন্তু কোনো একজন সেন্ট্রাল ফরওয়ার্ডের মুভমেন্ট না। তিনি কিন্তু ডিবক্সে অনেকটুকু উপরে উঠে এসে ডিবক্সের আশেপাশে মুভমেন্ট করছেন না। তিনি যেহেতু মুভমেন্ট করছেন না, সেহেতু 14 নম্বর জার্সি পরিহিত অগেলিয়া চুয়েমেনি ওই জায়গায় উপরে উঠে এসেছেন এবং তিনি ডিবক্সের মধ্যে একটা রান মেক করার চেষ্টা করছেন। এই সময়টাতে ডিবক্সের মধ্যে কাউকে না কাউকে ঢুকতেই হবে, কারণ ডিবক্সের মধ্যে কোনো একটা প্লেয়ার ঢুকলে এই ডিফেন্স লাইনটা পেছনে সরতে বাধ্য হবে এবং তখন এমবাপ্পে কিংবা ওই সাইডে রদ্রিগোর মতো প্লেয়াররা স্পেস পাবেন, শট নেওয়ার কিন্তু অ্যাবিলিটি পাবেন। এমবাপ্পে কিন্তু এখানে একটু লেট করে মুভ করেছেন, কারণ তিনি অনেকটুকু নিচে নেমে খেলছিলেন। এই সময়টাতে এসে যখন পাসটা এমবাপ্পে নিজের কাছে চাচ্ছেন এবং ভিনিসিয়াস জুনিয়রের পায়ে যখন বল, তখনও মাঝখানে থাকা ওই অগেলিয়া চুয়েমেনি ওই রানটা মেক করেছেন। সে রানটা যদি এমবাপ্পে মেক করতেন তাহলে হয়তোবা আরও বেশি করে প্রতিপক্ষ ডিফেন্সে একটা ভীতি সৃষ্টি হতো। এমবাপ্পে এখনও একটা ফাঁকা স্পেসে থেকে একটা বল চাচ্ছেন, শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র পাসটা এমবাপ্পের উদ্দেশ্যে দিতে গিয়ে রদ্রিগোকে দিয়েছেন। তবে ততক্ষণে প্রতিপক্ষের 3 জন ডিফেন্স লাইন কিন্তু একটা পজিশনে চলে এসেছে যেখান থেকে তারা শটটা ব্লক করতে পারবে, তারা ব্লক করতে পেরেছে বটে। এখানে অগেলিয়া চুয়েমেনি যে মুভমেন্টটা করছেন সেটা যদি এমবাপ্পে করতেন, এমবাপ্পের ওই মুভমেন্টের কারণে একাধিক ডিফেন্ডার তাকে মার করতে ব্যস্ত থাকতো। অবশ্যই একজন মিডফিল্ডারের চেয়ে এমবাপ্পের মতো একজন ফুটবলারের মুভমেন্টটা তারা ট্র্যাক করতে বেশি ব্যস্ত থাকবেন, এটা জানা কথা। তখন কিন্তু ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগো সকলেই কিছু না কিছু স্পেস পেতেন, আক্রমণটা আরও বেশি করে দানা বাঁধতে পারত। তবে এখানে এমবাপ্পের একক সমালোচনা করছি না। এমবাপ্পে পুরো ম্যাচ জুড়ে এমন সিচুয়েশনে অনেক সময় মুভমেন্ট না করলেও অনেক ক্ষেত্রে মুভমেন্ট করেছেন। যখন এমবাপ্পে নিজে ডিবক্সের মধ্যে ঢোকার চেষ্টা করেছেন অনেকটা নাম্বার 9 বা সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে, তখন কিন্তু এমবাপ্পে সেখানে বল পেয়েছেন, শট নেওয়ার স্পেস পেয়েছেন। প্রতিপক্ষ ডিফেন্সে কিছু না কিছু উইকনেস দেখানো গিয়েছে এবং আমি স্পষ্টত এখানে বলতে চাই, কিলিয়ান এমবাপ্পেকে আরও অনেক বেশি করে নাম্বার 9-এর মুভমেন্টগুলো করতে হবে, আরও অনেক বেশি করে ডিবক্সের লোন একজন স্ট্রাইকার হিসেবে মুভমেন্টগুলো করলে প্রতিপক্ষ ডিফেন্স ব্যস্ত থাকবে, ভিনি জুনিয়র এবং রদ্রিগোর মতো প্লেয়ারের স্পেস পাবেন এবং এমবাপ্পেকে এই জিনিসটা মানতে হবে, লেফট সাইডের উইঙ্গের ওই স্পেসটা ভিনিসিয়াস জুনিয়রের দখলে থাকবে, কারণ সেখানে তিনি একজন প্রমাণিত ফুটবলার। এখান থেকে আসলে মূলত স্যাক্রিফাইসের জায়গাটা তৈরি হয়। ধন্যবাদ সবাইকে।